আচ্ছা, জিওপলিটিক্স কিন্তু মাঝে মাঝে যে কোনো ওয়েব সিরিজের চেয়েও বেশি থ্রিলিং হয়ে ওঠে, তাই না? ঠিক তেমনই এক নতুন শক্তিশালী তত্ত্ব আমেরিকার স্ট্র্যাটেজিক সার্কেলগুলো থেকে উঠে আসছে, যা হয়তো ভবিষ্যতের পুরো চালচিত্রটাই বদলে দিতে পারে। আর ঠিক এখানে প্রশ্নটা হচ্ছে, বিশ্বকে চালানোর জন্য কি আড়ালে আড়ালে একটা নতুন সুপারগ্রুপ তৈরি হচ্ছে? এই ধারণার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে C5 নামের একটা রহস্যময় জোটের কথা, যার ক্ষমতা আছে বিশ্বের পাওয়ার ইকুয়েশনকে পুরোপুরি ওলটপালট করে দেওয়ার। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো এই C5 জিনিসটা আসলে কি? সি মানে হলো কোর, আর 5 মানে তো বুঝতেই পারছেন, 5টা দেশ, মানে কোর 5। এর পেছনের ভাবনাটা কিন্তু বেশ সহজ। বিশ্বের আসল সুপার পাওয়ারগুলোকে একটা টেবিলে বসানো হোক, যাতে তারা একজোট হয়ে এমন সব সমস্যার সমাধান করতে পারে যা পুরনো সংস্থাগুলোর পক্ষে আর সম্ভব হচ্ছে না। কিন্তু হঠাৎ করে এরকম একটা নতুন গ্রুপের দরকার পড়ল কেন? কারণটা হলো যে পুরনো সংস্থাগুলো এতদিন ধরে বিশ্ব পরিচালনার দায়িত্বে ছিল, সেগুলো এখনই ২১ শতকের চ্যালেঞ্জ নিতে গিয়ে হিমশিম খাচ্ছে, বলা যেতে পারে ব্যর্থ হচ্ছে। যেমন ধরুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল, বা G7, যেটা কিনা বিশ্বের ধনী দেশগুলোর একটা ক্লাব। এই গ্রুপগুলোর দিকে তাকালেই বোঝা যায় এদের গঠনটা আজকের দুনিয়ার বাস্তবতার সাথে আর মিলছে না। এগুলো এখন কেমন যেন পুরনো, মানে আউটডেটেড হয়ে গেছে, আর বড্ড বেশি ইউরোপ কেন্দ্রিক। এই টেবিলটা একবার দেখুন, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। অর্ধেকে নিরাপত্তা পরিষদে ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলো আছে, কিন্তু অন্যদিকে প্রস্তাবিত C5 থেকে তারা পুরোপুরি বাদ। আর এখানেই এশিয়ার পাওয়ারগুলোর উত্থানটা চোখে পড়ার মতো। ক্ষমতার কেন্দ্র যে কিভাবে সরে যাচ্ছে, এই তুলনাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে এর সমাধানটা কি? আমেরিকা থিঙ্ক ট্যাঙ্কগুলো একটা নতুন পথের কথা বলছে, একটা এশিয়া কেন্দ্রিক গ্রুপের কথা, যা হয়তো ভবিষ্যতের পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। আর এখানেই আসছে C5 এর বিপ্লবী ধারণাটা। তো কারা আছে এই সুপার গ্রুপে? প্রস্তাবিত সদস্যরা হল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত আর জাপান। এই 5টা দেশ মিলেই তৈরি হবে C5। এই ছবিটা দেখলেই কিন্তু ভূ-রাজনৈতিক বদলের মাত্রাটা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এটা পুরোপুরি একটা এশিয়া কেন্দ্রিক গ্রুপ, যেখানে আমেরিকা ছাড়া বাকি 4টে দেশই এশিয়ার। মানে বিশ্বশক্তি যে ইউরোপ থেকে এশিয়ার দিকে চলে আসছে, এটা তারই একটা স্পষ্ট ইঙ্গিত। এর পেছনে স্ট্র্যাটেজিটা বেশ সোজাসাপটা। আমেরিকা আসলে একটা নতুন রিয়ালিটি মেনে নিচ্ছে, আর সেটা হলো ভবিষ্যতের ওয়ার্ল্ড অর্ডারটা হবে আমেরিকা প্লাস এশিয়া। ইউরোপের সে পুরনো দিন আর নেই। এশিয়ার সাথে মিলে না চললে আমেরিকা নিজেও পিছিয়ে পড়বে। কিন্তু এখানে একটা খটকা লাগছে, তাই না? চীন, ভারতের মতো এশিয়ান জায়ান্ট তো আছেই, রাশিয়ারও একটা বড় অংশ এশিয়ায়। তাহলে জাপানকে কেন আলাদা করে এই গ্রুপে ঢোকানো হলো? এর পেছনের থিওরিটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, এই গ্রুপে চীন, রাশিয়া বা ভারত, এরা কেউই কিন্তু আমেরিকার কথায় উঠবে বসবে না। তাই আমেরিকার এমন একজন পার্টনার দরকার ছিল, যে তার বহু পুরনো বন্ধু আর বিপদে আপদে পাশে থাকবে। আর ঠিক সেই ভূমিকাটা পালন করার জন্যই জাপানকে এই গ্রুপে রাখা হয়েছে। কিন্তু শুনুন, এই দারুণ প্ল্যানটার মধ্যেও একটা বিরাট সমস্যা লুকিয়ে আছে। যে দেশগুলোকে নিয়ে এই জোট বানানোর কথা হচ্ছে, তাদের নিজেদের মধ্যেই রয়েছে মারাত্মক রেষারেষি। ফলে এটা আদৌ বাস্তবসম্মত কিনা তা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রথমেই ধরুন আমেরিকা আর রাশিয়ার কথা। দশকের পর দশক ধরে চলা ঠান্ডা যুদ্ধ, এত টেনশন, এত কম্পিটিশন, তারা কি সত্যিই এক টেবিলে বসে শান্তিমতো আলোচনা করতে পারবে? এরপর আসছে আমেরিকা বনাম চীন। গোটা বিশ্বে নিজেদের দাপট কায়েম করার জন্য তাদের মধ্যে যে ইকোনমিক আর টেকনোলজিক্যাল যুদ্ধ চলছে, তা তো আমরা সবাই জানি। এই অবস্থায় তারা কিভাবে একমত হবে? শুধু তাই নয়, গ্রুপের ভেতরেই রয়েছে চীন আর ভারতের মতো দুটো দেশ। তাদের মধ্যে বর্ডার নিয়ে সমস্যা আর এলাকা দখলের পুরনো লড়াই, এই সব কিছু এই জোটের কাজ করাটা আরও অনেক বেশি জটিল করে তুলবে। আর সবশেষে চীন আর জাপানের মধ্যে যে ঐতিহাসিক শত্রুতা আছে, সেটা তো আছেই। তার ওপর তাইওয়ানের মতো নতুন নতুন ইস্যু নিয়ে টেনশন আরও বাড়ছে। তো এই দেশগুলো কি আদৌ একসাথে কাজ করতে পারবে?
শোনা যায় এই C5-এর আইডিয়াটা নাকি আমেরিকার একটা অফিসিয়াল সিকিউরিটি ড্রাফট থেকে লিক হয়েছিল। কিন্তু এই যে এত অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সম্ভবত সেই কারণে ফাইনাল ভার্সন থেকে এটাকে কোয়াইটলি সরিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা হয়তো বুঝতে পেরেছে যে থিওরি হিসেবে এটা যতই শক্তিশালী হোক, বাস্তবে এটাকে কার্যকর করা প্রায় অসম্ভব। কিন্তু C5 হোক বা না হোক, এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে, আর সেটা হলো ভারতের উত্থান। আজকের দুনিয়ায় ভারতকে ছাড়া কোনো গুরুত্বপূর্ণ গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করা যে সম্ভব নয়, এটাই হলো এই পুরো আলোচনার আসল শিক্ষা। ভারতের এই যে অপ্রতিরোধ্য হয়ে ওঠার পেছনে বলা যেতে পারে 3টে মূল স্তম্ভ কাজ করছে। 1, এর বিশাল মানব সম্পদ। 2, এর মানুষের মধ্যে থাকা তীব্র জাতীয় আকাঙ্ক্ষা। আর 3, এর অপ্রতিরোধ্য গতি। দেখুন, এই 21 শতকে বলা হয় যে দক্ষ মানব সম্পদই হল নতুন তেল। আর ভারতের হাতে সেই সম্পদের কোনো অভাব নেই। প্রায় 140 কোটি মানুষ, যার একটা বিশাল অংশ তরুণ আর কাজ করতে সক্ষম। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডই ভারতকে একটা অন্য লেভেলের শক্তি দিচ্ছে। এই যে জাতীয় আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশনের কথা বললাম, এটা বুঝতে সংযুক্ত আরব আমিরাতের এক শাসকের এই বিখ্যাত উক্তিটা খুব সাহায্য করে। এটা শুধু মানুষের জন্য নয়, দেশগুলোর উত্থান পতনের চক্রকেও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। এই থিওরি অনুযায়ী ভারত এখন শক্তিশালী মানুষ তৈরির পর্যায়ে আছে। মানে কঠিন সময় পেরিয়ে আসা একটা জেনারেশন এখন দেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। অন্যদিকে অনেক উন্নত দেশ হয়তো ভালো সময় কাটাতে কাটাতে তাদের এগিয়ে যাওয়ার সেই খিদেটাই হারিয়ে ফেলছে। আর এই আকাঙ্ক্ষাই কিন্তু ভারতের আসল চালিকা শক্তি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? C5 কি শুধুই একটা ব্যর্থ প্রস্তাব যা বাস্তবতার অভাবে বাতিল হয়ে গেছে, নাকি এটা ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থার একটা গোপন ব্লুপ্রিন্ট যা সময়ের আগে আমাদের সামনে ফাঁস হয়ে গেছে? উত্তরটা হয়তো সময়ই দেবে।